ইনভেস্টমেন্টের কথা যদি আসি, যে বিনিয়োগের কথা আপনি বলছেন, কিন্তু এখন পর্যন্ত তো কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল আসবে বলছে, বিনিয়োগের কথা এখনই আসছে না, মানে সেটি হয়তো পরবর্তীতে বোঝা যাবে। কারণ ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে অনেক বিনিয়োগকারীরা এসে ঘুরে গেছেন, কিন্তু বিনিয়োগ কি আসলে হয়েছে কিনা আমরা দেখিনি। হয়তো ইন্টারিম টাইমে আপনার বিনিয়োগ হবে না, এটা স্বাভাবিক বিষয় ছিল। আর এই মুহূর্তে আপনার এটা মাথা রাখতে হবে যে এই সরকারের বয়স 5 বছর, তো 6 মাস পার হয়ে গেল। এই সরকারের মেয়াদ মিনিমাম আরো 4.5 বছর রয়েছে, এবং একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক সরকার যখন থাকে তখন একটা আস্থা থাকে, একটা সিকিউরিটি। তারা কিন্তু বাংলাদেশের সিকিউরিটি এনশিওর করেছে। আমরা আমাদের বিচ্ছিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সিকিউরিটি এনশিওর করতে পেরেছে। সিকিউরিটি এনশিওর বলেছে, কি বলেছে আপনি দেখেন, বলেছে যে এই সরকারের প্রতি আমরা আস্থা রাখছি, এবং এই সরকার একটা ডেমোক্রেটিক সরকার হিসেবে তারা প্রতিফলিত হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে। এবং শুধু তাই না, আপনি সিকিউরিটি আপডেট না হলে তারা সিকিউরিটি যে তাদের যে লেভেল ট্রাভেলের যে আপডেট, এটা আপডেট তাহলে করতো না তাদের নাগরিকদের জন্য, কারণ তারা তাদের নাগরিকদের জন্য সবসময় এটা বেশি কনসার্নের বিষয়। আমার পাশে আসিফ ভাই রয়েছেন, তিনি একজন ইউএসএ থাকেন, তো উনি এটা ভালো বুঝবেন, উনি নিশ্চয়ই এটা ভালো ব্যাখ্যা দিবেন। তো এক্ষেত্রে আমি মনে করি যে ধরেন আপনি যেটা বলছেন, না হলে কিন্তু কথা বলতো না, বলছে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু তাদের 25টা কোম্পানি থেকে 45 জন প্রতিনিধি তারা বাংলাদেশে আসবে। তো আসার পরে আমরা এখন যে অবজারভেশনটা আসছে আমাদের, সেটা পুরোটাই হচ্ছে কি ম্যাক্রো লেভেলে। আমাদের মাইক্রো লেভেলের প্রত্যেকটা টার্মস এন্ড কন্ডিশনে যখন যাবে তখন এগুলো ইন ডিটেইলস বোঝা যাবে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। আমি শেষ করে দিই ইন্ডিয়ান সফরের ব্যাপারটা, যেটা জামাতের আমি বলেছেন যে অপ্রত্যাশিত আপা বলেছেন। এখন দেখুন, এক্ষেত্রে আমার একটা অবজারভেশনের জায়গা রয়েছে বা আমার স্পেকুলেশনের জায়গা, সেটা হচ্ছে সার্জিও গোর তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন, তিনি একজন পলিটিক্যাল ডিপ্লোম্যাট। একই সাথে দীনেশ ত্রিপুরী তিনি একজন আপনার পলিটিক্যাল ডিপ্লোম্যাট। তো সুতরাং উনি যখন ইন্ডিয়ান রাষ্ট্রদূত বটে সার্জিও গোর, উনি বাংলাদেশে আসছেন, উনি ওনার সাথে বসবেন না এটা তো ওপেন জিনিস ছিল। এটা বসছে কি কথা হয়েছে না হয়েছে এটা উনি বাংলাদেশ সরকারকে বলতে বাধ্য না। সুতরাং এখানে আমাদের এটা বুঝতে হবে, ভারতের সাথে আমেরিকার কিছু অভিন্ন জায়গায় তাদের একমত, এবং দুইটার একটা কমন প্ল্যাটফর্ম রয়েছে, চীন ঠেকাও নীতি। এবং এই চীন ঠেকাও নীতির কারণে ভারতকে তারা সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধু মনে করে এই রিজনে। তো সুতরাং তাদের মধ্যে এই রিজনে আলোচনা হতেই পারে, হওয়াটা খুবই স্বাভাবিক। এটা বাংলাদেশের সেটা কি ভারতের মাটিতে হওয়া জরুরি বলে মনে করছেন কিনা? কারণ বিরোধী দল বারবার প্রশ্ন তুলছে বাংলাদেশের মাটিতে। উনি সফরে আসছেন, 3 দিনের সফরে আসছেন। উনি একই সাথে আরেকটা জিনিস আমার মিসিং হয়েছে এখানে, সেটা হচ্ছে উনি কিন্তু রোহিঙ্গা ক্যাম্পও ভিজিট করেছেন। এক্ষেত্রে আপনাকে মাথা রাখতে হবে যে রোহিঙ্গার যে আমাদের জয়েন্ট রেসপন্স প্ল্যান, যে ফান্ডগুলো আসে, মোস্ট অফ ফান্ড আসে ইউএসএ থেকে বা ইউএসএ মতাদর্শী কারোর কাছ থেকে আসে, এবং এই ফান্ডটা কিন্তু ধীরে ধীরে কমতেছে। আপনাকে একটা কথা বলে রাখি আগেই, যদি এই সমস্যা কবে সংকট সমাধান হবে আমরা জানি না, কিন্তু রোহিঙ্গা ফান্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা একটা জনবিস্ফোরণ এখানে হবে। সুতরাং এটা কিন্তু আমাদের সরকারকে মাথা রাখতে হবে, এবং এই ফান্ড কিন্তু ধীরে ধীরে কমছে। আপনার $24 থেকে $16 এখন সম্ভবত $12 চলে আসছে। তো সুতরাং এটা কিন্তু আমাদের মাথা রাখতে হবে, এবং এই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের একটা জয়েন্ট রেসপন্সিভ কমিটিও একই সাথে রিফ্লেকশন থাকা দরকার। কিন্তু জামাতের আমি যে কথা বলেছেন এটা আসলে একেবারেই আমি বলবো ওনার জায়গা থেকে একেবারে নন পলিটিক্যাল কথাবার্তা, নন ডিপ্লোম্যাটিক কথাবার্তা, এবং এখানে বাংলাদেশ সরকার ওনাদেরকে তলব করবে, এটা বাংলাদেশ সরকারেরও ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে পড়ে না। যদি এরকম কোনো অ্যাকশন তারা বাংলাদেশের উপরে নেয় বা বাংলাদেশের উপরে এটা রিফ্লেকশন করতে চায়, তখন বাংলাদেশ সরকার সেটা অ্যাপ্রোপ্রিয়েট জবাব দেবে। কিন্তু তাদের দুজনের মধ্যে কি স্পেসিফিক আলাপ হয়েছে এটা বাংলাদেশ সরকার জামাত আমিরের কথা অনুযায়ী ওখানে মানে